স্টার্ট করব। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের রোড টু এফসিপিএস পার্ট ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার মাসিমা মোর্শেদ মিশি আপনাদেরকে আজকে বলবো যে কিভাবে আপনারা আপনাদের নেক্সট জার্নি, যেটা কিনা আমাদের রোড টু এফসিপিএস পার্ট ওয়ান, আমাদের ফর দ্য নেক্সট সেশন, আপনারা কিভাবে এটাকে জয়েন করতে পারেন সেটা নিয়ে আমরা আজকে ছোট একটা ডিসকাশন করব। যেহেতু আমরা সবাই জানি যে আমাদের আসলে পোস্ট গ্রাজুয়েশন করতেই হবে, তো পোস্ট গ্রাজুয়েশন যেহেতু আমাদের একটা ইম্পর্টেন্ট একটা পার্ট অফ আর ডক্টরস লাইফ। সো আপনি গভর্নমেন্ট জব করছেন কি, আপনি নন গভর্নমেন্ট জব করছেন বা প্রাইভেট জব করছেন, বা আপনি যেভাবেই যেখানেই থাকুন না কেন, এমবিবিএস এর পরে আপনার পোস্ট গ্রাজুয়েশন করতেই হবে। তো বিষয়টা হচ্ছে, যেখানে পোস্ট গ্রাজুয়েশনটা মাস্ট, সেখানে কিন্তু আপনাদের পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনটা ইন্টার্নি থেকে, আমি সবসময় বলি এটা একটা গোল্ডেন টাইম, যেখানে আপনাদের ফাইনাল প্রফের পরবর্তী টাইম আর কি, এই সময়ে আপনাদের সব থেকে ভালো আহ, আহ, মেধা বা আপনাদের পড়াশোনাটা থাকে। তো এই জন্য আসলে আপনাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের এই ইন্টার্নশিপের যে টাইমটা, এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে আমরা হচ্ছে যে কিভাবে এই রোড টু এফসিপিএস পার্ট ওয়ান অপস অ্যান্ড গাইনিতে ক্যারিয়ার স্টার্ট করতে পারি, বা আমরা আসলে এটা কেন করব, কেন আমাদের অপস গাইনিতে যেতে হবে। যেহেতু আপনি ধরেই নিচ্ছি আপনারা সবাই আজকে সেশন যারাই দেখবেন, তারাই মাথায় রাখবেন যে যেহেতু আপনারা সেশন দেখছেন, তার মানে আমি ধরে নিচ্ছি আপনাদের গাইনির প্রতি একটু হলেও ঝোঁক আছে। তো বিষয়টা এরকম না। আসলে এটা কিন্তু টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কোন জিনিসটা, বা আপনি হচ্ছে কোন টপিকে আপনাদের জিনিসটা আপনারা, মানে কোন সাবজেক্টে যাবেন, এটা টোটালি কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। তারপরেও আমি বলবো যে যদিও এটা আপনার উপর ডিপেন্ড করছে, তাও যারা হচ্ছে যে মনে করেছেন যে না, আমি একটু গাইনিতে ক্যারিয়ার করতে চাই, আমার ইচ্ছা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইখানে ক্যারিয়ার করার কোনো বিকল্প নেই। তাহলে চলেন আমরা লেট না করে শুরু করব যে কিভাবে আমরা এফসিপিএস এ আগাতে পারি। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে আগাবো, বা আমাদের রোড টু এফসিপিএস জিনিসটা আমরা কিভাবে প্রসিড করতে পারি, সেই বিষয়ে আমরা আজকে ছোট করে ডিসকাশন করব। তো দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এফসিপিএস জিনিসটা কি, বা আমাদের হোয়াট ইজ এফসিপিএস পার্ট ওয়ান অ্যাকচুয়ালি। তো এফসিপিএস পার্ট ওয়ানটা হচ্ছে আপনাদের এমন একটা পরীক্ষা যেটা কিনা একটা পোস্ট গ্রাজুয়েশন এক্সাম। তো পোস্ট গ্রাজুয়েশন এক্সাম জিনিসটা কি, এটা আপনারা অলরেডি জানেন যে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট এক্সাম, যেটা দিয়ে আপনারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হচ্ছেন। এবং পোস্ট গ্রাজুয়েশন এফসিপিএস এবং এমএস, এই দুইটা আমাদের সমমান সম্পন্ন দুটা পরীক্ষা বর্তমানে বাংলাদেশে চালু আছে। তো আপনাদের যেটা দেখতে হবে যে আসলে আপনাদের পরীক্ষার যে জিনিসটা, যে আমাদের এফসিপিএস পার্ট ওয়ান আপনি দিতে যাচ্ছেন কিনা, আপনি এমএস দিতে যাচ্ছেন, এটা অলরেডি যদি এখনো ডিসাইড না করেন, তাহলে কিন্তু আপনাদের এখনই এটা স্টার্ট করতে হবে। বিকজ জুলাইতে আপনাদের নেক্সট সেশন স্টার্ট হচ্ছে। তো যেহেতু জুলাইতে আপনাদের নেক্সট সেশন স্টার্ট হচ্ছে, সেহেতু আপনাদের সর্বদাই এটা মাথায় রাখতে হবে যে আপনাদের এখন কিন্তু ইট ইজ টু লেট, বা ইট ইজ হাই টাইম টু সিলেক্ট whether you will give FCPS পার্ট ওয়ান আর এমএস। কিন্তু আপনারা কিন্তু এফসিপিএস যদি দিতে চান, তাহলে কিন্তু আপনাদের এখনই মাথায় সেট করতে হবে যে আপনারা আসলে এফসিপিএসটা নেক্সট জানুয়ারি 26-এ দিবেন কিনা। প্রথমে আসেন এফসিপিএস পার্ট ওয়ান জিনিসটা কি। এফসিপিএস পার্ট ওয়ান জিনিসটা হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েশন এক্সাম। এবং এই এক্সামটা আসলে আমাদের কেমন গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ আমাদের এই পরীক্ষাটা যদি আপনি দিতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটার কি কি পার্ট এবং আমরা এখানে কিভাবে আগাতে পারি। দেখেন, এটা একটা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম, এবং এটা কিন্তু 5 বছরের একটা ডিউরেশন কোর্স আছে এটা। তো 5 বছরের পরীক্ষা, বা 5 বছরের ট্রেনিং সিস্টেম, তার আগে আমাদের কি কি করতে হবে। এখন আপনাদের মাথায় আসতে পারে যে আমি প্রথমে, যে ঠিক আছে আমি এফসিপিএস পরীক্ষাটা বুঝলাম কি, এটা একটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা, আমি এটাতে পরীক্ষা দিব। কিন্তু আপনাদের মাথায় প্রথমে আসতে পারে যে আমি কেন গাইনি বা অপসে পরীক্ষাটা দিব। আচ্ছা,
তো বিষয়টা হচ্ছে আপনাদের আমরা কেন অবস গাইনি পরীক্ষা দিব? অবস গাইনিতে পরীক্ষা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা পরীক্ষা যেটা দিব অবস গাইনি, কেন আমরা গাইনি অ্যান্ড অবস চুজ করছি? গাইনি অ্যান্ড অবস চুজ করার আমাদের অন্যতম কারণ হচ্ছে আমরা কিন্তু মানে এটা একটা নবেল সাবজেক্ট। দেখেন আপনি এইটাতে কিন্তু ইজিলি আপনার ক্যারিয়ার চুজ করা, পরবর্তীতে আমরা যে পেশেন্ট কমপ্লায়েন্স বলে থাকি বা আমরা যে একটা ডক্টর স্যাটিসফ্যাকশন বলে থাকি, সেটা কিন্তু আপনি খুব ইজিলি পাবেন অবস গাইনিতে। তো এই জিনিসটা কিন্তু আপনি অন্যান্য সাবজেক্টে সাধারণত যারা ইন্টার্নি করেছেন, বিভিন্ন সাবজেক্টে আপনারা ডিউটি করেছেন, তো যাদের কাছে গাইনি অ্যান্ড অবস ভালো লাগে, যে যেমন ধরেন এটার ফিডব্যাক খুব ভালো, পেশেন্ট আসলো, পেশেন্ট আসা মাত্রই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে, এবং পেশেন্ট সুস্থ হওয়া মাত্রই আপনার কিন্তু এই পেশেন্টকে আপনি মানে মরা মরা পেশেন্ট বা মুমূর্ষু পেশেন্ট আপনার কাছে আসছে, এবং আপনি খুব দ্রুত এটাকে সুস্থ করে দিয়ে বাসায় পাঠাতে পারছেন, এবং সাথে সাথে একটা নতুন জীবন আপনি প্রদান করতে পারছেন। তো এই জিনিসটা আসলে খুব স্যাটিসফ্যাকশন একটা বিষয়। তো এই স্যাটিসফ্যাক্টরি জিনিসটাই কিন্তু আপনি অবস গাইনিতে পাচ্ছেন, যেটা কিনা আপনি অন্যান্য সাবজেক্টে পাবেন না। তো বিষয়টা হচ্ছে এজন্যই আসলে আমার স্পেসিফিক্যালি গাইনিয়ান অবসের ক্যারিয়ার করা। তো আশা করি আপনারা যারা সেশন দেখবেন বা সেশনে আপনারা এখনো কনফিউজ যে আসলে আমি অবস গাইনিতে যাব কিনা, আসলে কি সাবজেক্টটা আমার জন্য নোবেল হবে কিনা, বা সাবজেক্টটাতে আমি পাশ করতে পারবো কিনা, এটা যদি এ নিয়ে এখনো কনফিউজ থাকেন, তো আপনাদেরকে যেটা বলবো যে আপনারা কিন্তু এখনই ডিসিশনটা নিয়ে নেবেন। কারণ আহ কষ্ট বা পরিশ্রম সব সাবজেক্টে থাকে। তো বিষয়টা এমন না যে এই সাবজেক্টে আপনার অনেক বেশি ইমার্জেন্সি, হ্যাঁ এটা ট্রু, অনেক বেশি ইমার্জেন্সি আপনাকে অ্যাটেন্ড করবেন, কিন্তু আপনি কাজ করে যে পরিমাণ আনন্দ আপনি এটাতে পাবেন, সেটা কিন্তু আপনি অন্যান্য পরীক্ষায় বা অন্যান্য সাবজেক্টে নাও পেতে পারেন। তবে এখন অনেকেই আপনার মেডিসিনে ক্যারিয়ার করছে বা আপনার গাইনিতে কম আসছে জাস্ট ডিউ টু এমার্জেন্সি। তো আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে যদি আপনি গাইনিতে আসেন, তবে এটা আমি বলবো এটা আপনার নিজস্ব চয়েস, বাট আপনাদের এখনই ডিসিশন মেক করতে হবে যে হ্যাঁ আমি গাইনিতেই যাব। আরেকটা বিষয়, যে কোনো কিছুই যখন আপনি ঠিক করবেন যে হ্যাঁ আমি এই সাবজেক্ট চুজ করছি, আমার ছোটবেলার স্বপ্ন আমি গাইনিতে ক্যারিয়ার করব, তবে আপনাদেরকে আমি একটা কথা দয়া করে বলতে চাই যে আপু বা ভাইয়া যারাই ক্যারিয়ারে আসবেন, আপনারা সারাউন্ডিংস কোনো কথা মাথায় নেবেন না। আপনাদেরকে ব্যাকডেট করার জন্য বা আপনাদের কথা আপনাদেরকে ইনহিবিট করার জন্য কিন্তু অনেক মানুষ থাকবে। সো আপনাদের কিন্তু কোনো বিষয় ইনহিবিট বা ইনহিবিশন হওয়া যাবে না। আপনারা কিন্তু ডিটারমাইন্ড থাকবে যে হ্যাঁ আমি এই সাবজেক্টে ক্যারিয়ার করব, সো আমি এই সাবজেক্টেই হচ্ছে চুজ করেছি এবং এটাতে আমি পার্ট 1 দিব। বিষয়টা হচ্ছে শুরুতে যদি ডিটারমিনেশন ঠিক থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে ঝামেলাটা কম হয়। দেখেন আপনারা যদি প্রথমে পড়লেন বা পড়তে গেলেন বা কোচিং এ ঢুকলেন, ধরেন জেনেসিসে ঢুকলেন, পরে আপনাদেরকে একজন বললো যে হ্যাঁ এই সাবজেক্টটা কঠিন বা এই সাবজেক্টে তোমার অনেক বাইরে থাকতে হবে, ইমার্জেন্সি থাকে, এই এই কথাগুলো কিন্তু কানে নেওয়া যাবে না। তো যেখানে আপনাদের জুলাই চলে আসছে, এটা জুনের অলমোস্ট আজকে 29 তারিখ, তো আপনাদের কিন্তু এই এই আজকের মধ্যেই ডিসিশন নেবেন যে আপনি কোন সাবজেক্টে যাবেন এবং সেখানে আপনি পার্ট 1টা কিভাবে দিবেন। আমি আপনাদেরকে অবস গাইনি রিলেটেড জিনিস নিয়ে বলবো, এবং এইটা আমরা সাধারণত প্রতি বছরই এই সেশনটা করে থাকি। তো বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু প্রথমে মোটিভেটেড হতে হবে এবং খুব ভালো মতো উইথ প্রপার ডেডিকেশন দিয়ে আপনাদের কাজ করতে হবে। কারণ প্রথমত যদি ডেডিকেশনটা আপনাদের ল্যাকিংস থেকে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের পড়াশোনার ঘাটতি হতে পারে, বা আপনারা যে পরীক্ষায় হতে পারে প্রথমবার আপনারা সাফল্যিত মানে সাফল্য অর্জন নাও করতে পারেন, পরে আপনাদের হচ্ছে এটা জিনিসটার পিছে লেগে থাকতে হবে। তো লেগে থাকার মতো পরিপূর্ণ ডেডিকেশন নিয়ে কিন্তু আপনাদেরকে স্টার্ট করতে হবে। তো বিষয়টা হচ্ছে আমরা তাহলে কেন অবস গাইনি চুজ করব? আমরা যারা এই সেশন দেখছি বা আমরা সাবজেক্টেরও দেখতে পারি সেশনটা, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা অবসকাইনি চুজ করব কারণ এটার পেশেন্ট ফিডব্যাক ইজ অসম। এবং হচ্ছে আপনি সাবজেক্ট চুজ করবেন, আপনার পেশেন্ট আপনার আসবে, সুস্থ হয়ে যাবে, এই জিনিসটা হচ্ছে আপনার অবসকাইনি চুজ করার প্রধান কারণ। আরেকটা জিনিস হচ্ছে আপনার মা এবং বাচ্চা দুজনই আপনার উপর ডিপেন্ড করছে, এবং নতুন একটা জীবন যে আপনি প্রদান করছেন সেটার যে আনন্দ, সেটা কিন্তু আপনি গাইনি অবসে পাচ্ছেন। ওকে, এখন আসেন আমাদের নেক্সট যে আমরা কিভাবে স্টার্ট করব। আমরা যে বলছি এখন আমরা ডিসিশন নিয়ে নিয়েছি মোটামুটি যে আমি অবস গাইনিতে ক্যারিয়ার করব এবং আমি এটাতেই মোটামুটি এফসিপিএস পার্ট 1 দিব জানুয়ারি 26-এ। তো বিষয়টা হচ্ছে আমি আপনাদের কিন্তু একজন বলতে পারেন ট্রেনার।
আপনি ট্রেনি, আমি ট্রেনার। আমি যেহেতু আপনাদের লাইনে বা আপনাদের পথ দিয়ে হেঁটে এসেছি, তো আমি আপনাদেরকে ঠিক ওভাবে গাইড করতে চাই। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। সেটাই হচ্ছে রোড টু আমাদের এফসিপিএস পার্ট 1। কিভাবে আপনারা সাকসেসফুল হবেন সেটা এখন আমরা চলেন ডিসাইড করে নিই যে আমরা এখন অবস গাইনিতেই যাব। তাহলে আমরা যেহেতু অবস গাইনিতেই যাচ্ছি, উই হ্যাভ অলরেডি ডিসাইডেড দ্যাট এখন আমরা সেটা জানুয়ারি 26-এ পরীক্ষাটা দিব, এটাও আমরা ডিসাইড করে ফেলেছি। এখন আমরা বলবো যে আমি আপনাদেরকে বলবো চলেন আমরা এখন স্টার্ট করি। তাহলে কিভাবে আমরা স্টার্ট করতে পারি নেক্সট জানুয়ারি 26-এর জন্য আমাদের প্রিপারেশন। বিষয়টা হচ্ছে এফসিপিএস পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশন, এবং এইটা আপনাদের নামের পাশে এফসিপিএস অবস গাইনি লেখা থাকার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে। প্রথমত আপনার চলেন দেখে ফেলি যে এফসিপিএস এর একটা মাইলস্টোন নোটিশ, যেটা আমরা সবাই জানি 2023-এ আসছে, যে আগে এফসিপিএস এর 3 দিন করে ভাগ ভাগ করে পরীক্ষাটা হতো, সেটা কিন্তু এখন হচ্ছে না। সেটা ফরচুনেটলি একদিনে হচ্ছে, এবং বিদেশি পরীক্ষাগুলোর মতো একদিন আপনি 4 ঘন্টা পরীক্ষা দিবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে বলা আছে, দেখেন, 75টা এমসিকিউ আপনি পাবেন এবং 75টা এসবি আপনাকে দিতে হবে, এবং প্রত্যেকটাতে আপনি 2 করে নাম্বার, তো টোটাল 150টা কোয়েশ্চেন আপনাকে আনসার করতে হবে এই 4 ঘন্টায়। এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনার নাম্বার হচ্ছে 2 করে, তাহলে 150 × 2 দেখেন 300। তাহলে 300-র মধ্যে আপনাকে পাশ করতে গেলে আপনাদেরকে, আপু এবং ভাইয়ারা, আপনাদেরকে 210 পেতে হবে। তাহলে আপনি বলেন, এটা কিন্তু একটা মাইলস্টোন চেঞ্জ অফ পিসিপিএস, সেটা হলো এফসিপিএস পরীক্ষার এই চেঞ্জের নোটিশটা। এটা কিন্তু একটা মানে আপনাদের চান্স পাওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দিচ্ছে। দেখেন, আগে কিন্তু পেপার পেপার ওয়াইজ পাশ করা লাগতো, হ্যাঁ, একটু ঝামেলাও ছিল। এখন কোনো ঝামেলা নেই। আপনি একদিন পরীক্ষা দিবেন, 4 ঘন্টা মাত্র। এবং মাত্র না, এই 4 ঘন্টা অনেক সময়, কিন্তু আপনি কিন্তু অনেক সময় পাবেন। আপনি মনে করেন না যে এটা রেসিডেন্সির মতো খুব দ্রুত টাইম চলে যাবে, বিষয়টা এরকম না। আপনার কিন্তু অনেক টাইম আপনি পাবেন, এবং অনেক টাইম ধরে কিন্তু আপনি পরীক্ষা আনসার করতে পারবেন, চিন্তা করতে পারবেন অ্যাকচুয়ালি। তো বিষয়টা হচ্ছে 75টা এমসিকিউ এবং 75টা এসবি এর জন্য 4 ঘন্টা কিন্তু যথেষ্ট, এবং আপনারা এবং যথেষ্ট ভালো মতো কিন্তু প্রিপারেশন নিলে এইটা কিন্তু 210 পাওয়া কিন্তু কোনো বিষয় না। তো এখন আসেন আমরা চলে যাই নেক্সট আমাদের পার্টে। সেটা হচ্ছে আহ এই যে এই এই যে আমরা এফসিপিএস এর কথা বলছি, আসলে পরীক্ষাটা তো আমরা বছরে কয়বার পাবো? এই পরীক্ষাটা আমরা সাধারণত পাই হচ্ছে বছরে 2 বার। সেটা হচ্ছে জানুয়ারি এবং জুলাই। আমি আপনাদেরকে গাইড করতে চাচ্ছি জানুয়ারি 26, যে নেক্সট আপকামিং, এই জুলাই না, নেক্সট ইয়ারের যে প্রথম পরীক্ষাটা, সেটা যেন আপনারা টার্গেট করতে পারেন। সেজন্য আসলে আমরা ডিসকাশন করছি। তো আমরা 2টা সেশন পাই, তো জানুয়ারি আর জুলাই। তো 2 সেশন ধরে আপনারা পরীক্ষা দিতে পারবেন, এবং আপনাদের অনেকের মনে হয় যে হ্যাঁ, রেসিডেন্সি আর ডিপ্লোমাতে তো ইন্টার্নি কমপ্লিট করার 1 বছর মানে গ্যাপ থাকা লাগে। এখানে কিন্তু এরকম কোনো বিষয় নেই। এফসিপিএস কিন্তু আপনি ইন্টার্নির পরপরই দিতে পারবেন। ইন্টার্ন কমপ্লিট করা, ধরেন আপনি যদি এপ্রিলে ইন্টার্নশিপ কমপ্লিট করে থাকেন, আপনি কিন্তু জুলাইতেই বসতে পারবেন। আবার আপনি যদি অক্টোবরে শেষ করেন, এই বছরে যদি আপনার ইন্টার্নি শেষ হয়, আপনি কিন্তু জানুয়ারিতেই পরীক্ষা দিতে পারবেন, মানে নেক্সট জানুয়ারি। তো বিষয়টা এরকম এরকম কিন্তু ডিপ্লোমা এবং রেসিডেন্সির বিষয়টা এখানে এরকম নেই, যে আপনাদের হচ্ছে যে একটা 1 বছর একটা গ্যাপ লাগে, এরকম কিন্তু কোনো বিষয় এফসিপিএস এ নাই। তাহলে এফসিপিএস কিন্তু আপনি ইন্টার্নি কমপ্লিট করার পরে যে সেশন পাবেন সেই সেশনেই দিতে পারবেন। তাহলে আমরা কিন্তু কথা বলছি জানুয়ারি 26 নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এফসিপিএস যে আমি বললাম এটার পার্ট, তারপরে এটার কত কিছু। তো এই পরীক্ষাটার আসলে 5 বছরের যে কোর্সটা, তার মধ্যে কি কি ভাগ থাকে দেখেন। এটা সাধারণত 3টা পার্টে ভাগ করা। প্রথম পার্ট 1, যেটা নিয়ে আমরা কথা বলছি এফসিপিএস পার্ট 1, কারণ আপনাকে তো প্রথমে কোর্সটাতে ঢুকতে হবে পাশ করে। 210 পেয়ে আপনাকে কোর্সটাতে ঢুকতে হবে, কোনো একটা ইনস্টিটিউশনে আপনাকে ঢুকতে হবে ট্রেনিং ট্রেনিং হিসেবে। আমরা সাধারণত বলি এফসিপিএস পার্ট 2 ট্রেনিং। তো পার্ট 2 ট্রেনিং হিসেবে তো আগে আপনাকে ঢুকতে হবে। তো বিষয়টা এরকম, যখন আপনি পার্ট 2 ট্রেনিং হিসেবে ঢুকবেন, তখন থেকে আপনার 5 বছরের ফার্স্ট ইয়ার মানে কাউন্ট হবে। তো সে 5 বছরে কাউন্ট হওয়ার আগে এফসিপিএস ট্রেনিং হিসেবে
ঢোকার জন্য, অ্যাপ্লিকেবল হওয়ার জন্য আপনার কিন্তু পার্ট 1 পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে। তাহলে পার্ট 1 পরীক্ষায় যদি কোয়ালিফাই করতে চান, ওই যে আমি আগে বললাম আপনাকে 210 নাম্বার পেয়ে পাশ করে তারপরে কোয়ালিফাই করতে হবে। তো এই হচ্ছে মানে আমাদের প্রিরিকুইজিট যে আমরা কিভাবে পার্ট 2 ট্রেনিং হতে পারি। তাহলে ধরলাম আপনাদের জানুয়ারিতে পার্ট 1 হয়েছে এবং এখন বিসিপিএস থেকে ইনস্টিটিউশন গুলা বলে দেয় যে আমরা হচ্ছে বিসিপিএস এ কে কোথায় ওরা দিবে, কোন ইনস্টিটিউশনে দিবে, বা নাকি ঢাকা মেডিকেলে দিবে নাকি বিএমইউ তে দিবে, সেটা কিন্তু ওরা ডিসাইড করে। তো ওরা যেটা ডিসাইড করে দিবে বিসিপিএস থেকে, সেটাই সেই জায়গায় বা হসপিটালে আপনাকে ট্রেনিং হিসেবে ঢুকতে হবে। তো যখন থেকে আপনি ঢুকলেন তখন থেকে কিন্তু আপনার ট্রেনিং স্টার্ট হলো। তো ট্রেনিং স্টার্ট করার জন্য কিন্তু আপনাকে পার্ট 1টা পাশ করে তারপরে ঢুকতে হবে। তাই কিন্তু আপনাদের এই যে 5 বছর আমি কোর্স বলছি, এই 5 বছর শুধুমাত্র আপনারা যদি পাশ করে ঢুকতে পারেন, তারপরে আপনাকে আরো 5 বছর পড়তে হবে। তো আপনি যতদিন না পাশ করছেন আপনার কিন্তু সময়টা নষ্ট হচ্ছে। আপনি যতদিন না ডিসিশন নিতে পারছেন যে আসলে আমি কোন সাবজেক্টে যাব, আবার এমএস দিব না এফসিপিএস দিব, এগুলো নিয়ে যদি কনফিউজড হয়ে যান, তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হচ্ছে। কারণ আপনাকে প্রথমত পাশ করার পরে আরো 5 বছর ট্রেনিং করার পরবর্তীতে কিন্তু আপনি এফসিপিএস পার্ট 2 ফাইনাল পরীক্ষাটা দিতে পারবেন। তো এই হচ্ছে কথা। তাহলে আমাদের শুরুর স্টেপই এই 5 বছরের ট্রেনিং এর, সেটা হচ্ছে পার্ট 1-এ পাশ করা। তো পার্ট 1 নিয়ে আমরা এখন কথা বলছি। তো যেহেতু আপনার পার্ট 1টা একটা বড় অবস্টাকল, সেটা পাশ করেই আপনি কেবলমাত্র 5 বছর ট্রেনিং এ ঢুকতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখনই ডিসিশনটা নিয়ে নিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি অবস অ্যান্ড গাইনিতেই যাবেন কিনা। এবং যদি আপনি ডিসিশন নিয়ে নেন যে ইট ইজ অলরেডি ডিসাইডেড যে আমি এখানেই যাব, তাহলে কিন্তু আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার উইথ প্রপার ডেডিকেশন, এবং আপনি আদার্স কোনো ম্যানিপুলেশন নিবেন না, এবং কোনো রকমের ম্যানিপুলেশন ছাড়াই আপনি উইথ প্রপার ডেডিকেশন আপনি পড়াশোনা স্টার্ট করবেন। দেখেন, আপনি ধরেন পার্ট 1 ট্রেনিং হিসেবে ঢুকে গেলেন, তারপরে 2 বছর আপনি ট্রেনিং করবেন। যে হসপিটালে ঢুকলেন সেখানে আপনি 2 বছর ট্রেনিং করার পরে আপনি 2 বছর পরে পাবেন মিড টার্ম। মিড টার্ম হচ্ছে একটা পরীক্ষা, যে পরীক্ষাটা পাশ না করলে আপনি 2 বছর তো ট্রেনিং করেছেন, আর বাকি থাকে 3 বছর, টোটাল 5 বছরের কোর্স। তো ওই বাকি যে 3 বছরের ট্রেনিং সেটাতে আপনি ঢুকতে পারবেন না। তো মিড টার্ম হচ্ছে আপনার আরেকটা অবস্টাকল, যেটা আপনাকে পার করতে হবে আফটার 2 ইয়ার্স অফ ট্রেনিং। তো আপনি ধরেন একটা ইউনিটে, আমি ধরলাম আপনি ইউনিট 1-এ আছেন। তো ইউনিট 1-এ আপনি 2 বছর কাজ করলেন, ইউনিট 1-এ আপনি 2 বছর যখন কাজ করলেন, এরপরে আপনাকে মিড টার্ম দিতে হবে। মিড টার্ম হচ্ছে দুইটা ভাগে ভাগ করা একটা পরীক্ষা, সেটা হচ্ছে আপনাকে রিটেন পাস করতে হবে এবং আপনাকে অসটি দিতে হবে। ওটা অসপি টাইপের একটা এক্সাম। তো সাধারণত এখানে কেস বা ক্লিনিক্যাল অংশটা ওরকম থাকে না, মানে কেস থাকে না এখানে। তো আপনি রিটেন আর অসসি বলি আমরা, অসসি দিয়ে তারপর আপনি মিড টার্ম কোয়ালিফাই করলেন, তারপরে আপনি ঢুকে গেলেন বাকি 3 বছরের ট্রেনিং এ। বাকি 3 বছরের ট্রেনিং এ কিন্তু আপনাকে থিসিস করতে হবে, তারপরে আপনাকে থিসিস ডিফেন্স, এখন নতুন সিস্টেম, থিসিস ডিফেন্সও দিতে হবে। তারপরে গিয়ে আপনি সবকিছুতে কোয়ালিফাই করলে, এলিজিবল হলে আপনি ফাইনাল পরীক্ষা দিতে পারবেন। তো দেখেন, থ্রু আউট দ্য ইয়ার্স 5 বছরের একটা কোর্স, এবং এখানে যদি শুধুমাত্র আপনি এক চান্সে পাশ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনি 5 বছরের একটা কোর্স আপনি ডিউরেশন ধরতে পারেন। তো বিষয়টা হচ্ছে, আপনি যত লেট করবেন, আপনি ডিসিশন নিতে যত দেরি করবেন, আপনি পড়াশোনা যত দেরি করবেন, এবং আপনি পার্ট 1 পাশ করতে যত দেরি করবেন আপু, তাহলে কিন্তু আপনাদের এই 5 বছরের যে ডিউরেশনটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বিষয়টা হচ্ছে যে এখনই ডিসিশনটা নিতে হবে, আজকেই ডিসিশন নিবেন মোটামুটি যার সাথে কথা বলা লাগে, কারণ ক্যারিয়ার একটা অনেক বড় ডিসিশন। এইটা আপনার পুরা লাইফস্টাইল, আপনার ফিউচার, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবকিছুকে এফেক্ট করবে। সো সবকিছু ডিসিশন নিয়ে আপনি কিন্তু অবস্কাই নিতে আসবেন, এবং আমাকে প্রমিস করবেন আপনারা কিন্তু হাল ছাড়তে পারবেন না। অবশ্যই আপনাদেরকে এটার পিছে লেগে থাকতে হবে, কারণ যারাই লেগে থাকে তারাই সাকসেসফুল হয়। মাঝখান দিয়ে হলো না, বাদ দিয়ে দিলেন, তাহলে হবে না। তাহলে অবস কাইন্ডের বিষয়টা হচ্ছে, এটা আপনাদের উইথ প্রপার ডেডিকেশন শুরু করতে হবে। তাহলে এফসিপিএস পার্ট 1-এ আমাদের মোটামুটি আমরা
পার্টগুলো আপনাকে বললাম, তাহলে 5 বছর যদি আপনি পার্ট 1 পাস করে ট্রেনিং এ ঢুকেন, সেখান থেকে আপনাকে 5 বছর ট্রেনিংটা করতে হবে। 2 বছর ট্রেনিং করার পরে মিড টার্ম কোয়ালিফাই করার পর বাকি 3 বছর আপনি করবেন, সেখানে থিসিস থাকবে, থিসিস ডিফেন্স থাকবে। এটার প্রিপারেশন অবশ্য মিড টার্মে আগে থেকে শুরু করতে হয়। তো এই এই হচ্ছে আমাদের ওভারঅল, তারপর তো ফাইনাল পরীক্ষা দিবেন। তো এইটা হচ্ছে আমাদের পুরা এফসিপিএস এর পার্ট এবং এফসিপিএস এর বিভিন্ন অংশ। এখন আসেন, আপনি যে 210 পেতে চাচ্ছেন, সেই 210 পাওয়ার জন্য আপনার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম? দেখুন, আমাদের আগে কিন্তু 3টা ভাগে আমরা পরীক্ষা দিতাম। সেটা হচ্ছে পেপার 1, 2 and 3। পেপার 1-এ ছিল অ্যানাটমি মেইনলি, পেপার 2-তে ছিল ফিজিওলজি, এবং পেপার 3-তে ছিল প্যাথোলজি, এরকম ভাগ করা ছিল। তো এখন তো যেহেতু একসাথে পরীক্ষা হয় এবং সব প্রশ্ন একসাথে করে, আমি আগেই বলেছি 75টা এমসিকিউ পাচ্ছেন এবং 75টা আপনি এসবিএ পাচ্ছেন। দেখেন, এখানে কিছু মেইন আমি আপনাদেরকে সাবজেক্ট গুলার নাম বলেছি, এই যে অ্যানাটমি, তারপরে ফিজিওলজি, যেখানে প্যাথোলজি, টোটাল আপনার 300 নাম্বারে আপনি পরীক্ষা দিবেন এবং 150টা কোয়েশ্চেন আনসার আপনাকে দিতে হবে, প্রত্যেকটা প্রশ্ন 2 নাম্বার করে। তাহলে 150 × 2 = 300। তাহলে এই যে 300 মার্কসে আপনাকে কত তুলতে হবে? মাত্র 210। তাহলে আমাকে বলেন তো, 210 কে আপনি উঠাতে পারবেন না? অবশ্যই পারবেন, যদি আপনি আজকে থেকে শুরু করেন এবং প্রপার ওয়েতে ডেডিকেশন দিয়ে শুরু করেন। আপনি যদি নিজেকে বলেন যে হ্যাঁ, আমি এই 6টা মাস শুধুমাত্র নিজেকে দিব। চাকরি বাকরি অনেক ঝামেলা থাকবে, চাকরি বাকরি করে কিন্তু আসলে পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করা যায় না। অনেস্টলি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি, জব ছেড়ে যদি টানা বাসায় বসে পড়তে পারেন, জেনেসিসে ঢুকে যান, আমরা আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। এবং আমরাই আপনাদেরকে গ্রুপে বিভিন্নভাবে গাইড করি, এবং সেটা লাইফের বিভিন্ন স্টেজে বিভিন্ন বিষয়ে আমরা আপনাদেরকে গাইড করি এবং করব। তো আপনারা হচ্ছে যে খুব মানে এই আমাদের সাথে যদি জয়েন করতে পারেন, আমরা কিন্তু আপনাদেরকে সাকসেস কিভাবে অর্জন করা যায় সেদিকে নিয়ে যাব। তবে আপনাকে প্রমিস করতে হবে, আমাদের গাইডলাইন গুলো ফলো করতে হবে। আচ্ছা, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, নাম্বার 210। 210-এর মধ্যে আমাদের সাধারণত, আমরা এই লাস্ট 2 থেকে 3টা সেশন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে আপনার 300 নাম্বারের মধ্যে বা 150টা প্রশ্নের মধ্যে 45%ই থাকছে আপনার বেসিক। বাকি 55 to 60% আপনি পাচ্ছেন ক্লিনিক্যাল। এখন আমরা কিন্তু বলি যে এফসিপিএস কিন্তু একটা ক্লিনিক্যাল পরীক্ষা। কেন? কারণ এফসিপিএস এর বেশিরভাগ প্রশ্নই আসে, যেমন অবস গাইনির ক্ষেত্রে দত্ত বই থেকে, মানে ক্লিনিক্যাল সাইটটা থেকে প্রশ্ন বেশি আসে। তো আপনি আসলে পড়াশোনাটা কিভাবে করবেন? জিনিসটা হচ্ছে যে, এখন তো আমরা সিলেবাস নিয়ে কথা বললাম, এখন সিলেবাস নিয়ে কথা বলার পরপরই আসে কিন্তু যে আসলে এখানে যে আমি অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এগুলো লিখেছি, এখন কি এটা বেসিক নাকি ক্লিনিক্যাল? দেখেন, এটা এখান থেকে বেসিকও লাগবে, ক্লিনিক্যালও লাগবে। বিষয়টা হচ্ছে বেসিক যেটা, সেটা আমাদের একটু এফসিপিএস এর ক্ষেত্রে কম লাগে, অনেস্টলি আমাদের একটু কম লাগে, এবং আমাদের ক্লিনিক্যাল অংশটাই বেশি লাগে। তবে আপনাদের কিন্তু ক্লিনিক্যাল অংশটা বোঝার জন্য বেসিকটা জানা খুবই দরকার। যেমন আমি আপনাদের প্রি এক্লাম্পসিয়া পড়াচ্ছি, ধরেন প্রি এক্লাম্পসিয়ার চেঞ্জ গুলা আপনাকে বুঝতে গেলে আপনাকে সিভিএস এর একটা ভালো দক্ষতা থাকতে হবে। তারপর ব্লাড কোয়াগুলেশন সিস্টেমের উপর একটা ভালো দক্ষতা থাকতে হবে, যেমন হেপারিন কি কাজ করে। হেপারিন ইনহিবিট করে অ্যান্টিথ্রম্বিন 3 কে। তো এই যে অ্যান্টিথ্রম্বিন 3, এই জিনিসটা কি? এটা একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। থ্রম্বিন কি, ফিব্রিন কি, প্রোথ্রম্বিন কি, এই জিনিসগুলো কিন্তু আপনি ক্লিনিক্যালে জানবেন না। আপনাকে খালি বলা হচ্ছে হেপারিন ইনহিবিট অ্যান্টিথ্রম্বিন 3। কিন্তু এই যে হেপারিনটা আমরা ইউজ করছি প্রেগন্যান্সিতে, ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা ড্রাগ, লো মলিকুলার ওয়েট হেপারিন। তো এই হেপারিন কাজ করছে কিভাবে সেটা তো আপনি জানলেন, কিন্তু আপনি এটাই জানেন না অ্যান্টিথ্রম্বিন 3 কি জিনিস, বা অ্যান্টিথ্রম্বিন 3 কিভাবে কাজ করে, বা ব্লাড কোয়াগুলেশনটা কিভাবে হচ্ছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এক্সট্রিনসিক পাথওয়ে, এগুলা কি, ওয়ারফেরিন কোথায় কাজ করছে, পিটিআইএনআর কি, এগুলা যদি আপনি বেসিক থেকে না জেনে আসেন, তাহলে কিন্তু আপনি এটা ক্লিনিক্যালে পারবেন না। তো বিষয়টা একই, আপনাকে আগে বেসিকটা ভালো করে বুঝতে হবে, তারপরে আপনি ক্লিনিক্যালটা বুঝবেন। সবসময় আমি স্টুডেন্টদেরকে বলি, আমি যখন লেকচারার ছিলাম ফিজিওতে, তখন আমি বলতাম যে দেখো, তোমরা ফিজিও ভালো করে পড়ো, কারণ এই যে বেসিক, এই যে ক্লিনিক্যাল যে জিনিসটা, এটা ধরেন ক্লিনিক্যাল, এটা কিন্তু এটা পুরা একটা বেসিকের উপরে দাঁড়ায় থাকে।
আপনি বেসিক বুঝেন না, আপনি ক্লিনিক্যাল মুখস্থ করে আপনি কিছুই করতে পারবেন না, আপনি কোনো পেশেন্ট ডিল করতে পারবেন না, আপনি ড্রাগের মেকানিজম বুঝবেন না, আপনি হচ্ছে ভালো করে মেকানিজম অফ ড্রাগ প্যাথোজেনেসিসটা আপনার মাথায় ঢুকবে না। তাই সবসময় বেসিক 6টা সাবজেক্ট আমাদের, অ্যানাটমি, ফিজিও, বায়ো, মাইক্রো, প্যাথো আর ফার্মা, এই যে 6টা বেসিক, এটা আমাদের লাইফ লং লাগে। এবং আপনি সেটা যদি বিদেশে এমআরসিওজি পরীক্ষাও দিতে চান বা এএমসি পরীক্ষা দিতে চান, যেই পরীক্ষায় আপনি দিতে চান, বেসিক গুলো আপনার লাগবে। তো বিষয়টা হচ্ছে বেসিক আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আমি জানি আপনাদের মোস্ট অফ দা পার্সনের আপনাদের বেসিকেই বেশি একটা ভয় থাকে যে বেসিক আমি পড়তে চাই না, কিন্তু আপু বেসিক আপনাকে পড়তে হবে। এখন আসেন আমরা কিভাবে আপনাকে গাইড করব। আমরা কিন্তু আপনাদেরকে গাইড করব হচ্ছে সম্পূর্ণ প্রথমে বেসিক ক্লাসগুলো আপনারা পাবেন। আপনারা প্রথমে বেসিক ক্লাসগুলা পেয়ে আপনাদের বেসিকটা যখন মোটামুটি বেসিক মেন্টররা সুন্দর মতো আপনাদের ঝালাই করে দিবে, তারপরে আমরা ক্লিনিক্যাল মেন্টররা শুরু করব আপনাদের ক্লিনিক্যাল ক্লাস নেওয়া। তো বিষয়টা এক খুবই সিস্টেমেটিক ওয়েতে যায় যে প্রথমে আপনি কিন্তু বেসিক ক্লাসগুলা পাচ্ছেন, পরবর্তীতে আপনি পাচ্ছেন ক্লিনিক্যাল যে অংশগুলা, যেগুলো আমরা আপনাদেরকে গাইড করবো, যেটা দেখে আপনি পেশেন্টগুলাকে ডিল করবেন। এখন অবস্টেট্রিক শক, যেমন হাইপোভলিমিক শক, আসলে হাইপোভলিমিয়াতে কে আসে, ডাইউরেসিস কে করছে, বডিতে যখন ভলিউম কমে যাচ্ছে তখন কোন হরমোন আসে, এই যে বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু প্রথমে আপনি বেসিক পড়ে জেনে নেবেন। তারপরে আমরা আপনাদেরকে পড়াবো পিপিএইচ। পিপিএইচ কি? পিপিএইচ হচ্ছে পোস্টপার্টাম হিমোরেজ, এবং এটা সাধারণত আমাদের বাংলাদেশে ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ম্যাটারনাল ডেথ হচ্ছে পিপিএইচ। তাহলে পিপিএইচ এ আপনি পেশেন্ট অনেক মারা যাচ্ছে, এই পিপিএইচ এর যে মেকানিজমটা, এটা যদি আপনি বেসিক শকের মেকানিজমটা জানেন, তাহলে এটা আপনার জন্য কোনো বিষয় না। তো বিষয়টা এরকমই যে আমরা প্রথমে আপনাদের বেসিক গুলা ভালো করে বুঝিয়ে পড়ায় তারপরে আমরা ক্লিনিক্যালটা স্টার্ট করব। এভাবে আপনাকে পড়তে হবে, প্রথমে বেসিক তারপর ক্লিনিক্যাল। তাহলে এতে হবে কি, আপনার যে ক্লিনিক্যাল যে অংশটা সেটা খুব দ্রুত বুঝবেন, এবং এটা নিয়ে আপনাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না। তো এই জন্যই কিন্তু আমাদের আপনাদেরকে আহ ক্লাসগুলোকে এভাবে সাজানো হয়েছে, প্রথমে বেসিক তারপরে হচ্ছে ক্লিনিক্যাল। তো আমাদের যেহেতু এফসিপিএস একটা ক্লিনিক্যাল এক্সাম, তো যারা ধরেন যারা সার্জারিতে পরীক্ষা দিবে তাদের কিন্তু বেলিয়ান লাব থেকে কোশ্চেন আসবে। আমরা গাইনিতে পরীক্ষা দিব, আমাদের দেখা যায় বেশিরভাগ প্রশ্নই ম্যাডামরা স্যাররা করে থাকেন হচ্ছে দত্ত বই থেকে। তো দত্ত বইটা আমরা আপনাদের আদ্যোপান্ত পড়াবো, কিন্তু তার আগে অবশ্যই আপনাদের 6টা বেসিক আপনাদেরকে জানতে হবে। তো আমরা পড়ছিলাম কিভাবে আমরা প্রিপারেশন নিব। তাহলে আপনারা ডিসিশন নিয়েছেন গাইনি অপসে আসবেন, ওকে। আপনি ডিসিশন নিয়েছেন আপনি জানুয়ারি পরীক্ষা টার্গেট করছেন, 6 মাস আপনি সোললি নিজেকে দিবেন, এবং 6 মাস আপনি শুধুমাত্র বাসায় বসে পড়বেন। এখন আপনি জেনেসিসে জয়েন করলে এফসিপিএস পার্ট 1 আপনাকে পাশ করতে হবে তাড়াতাড়ি, কারণ এটার পরে আপনার 5 বছর আরো ট্রেনিং করলে আপনি পার্ট 2 কমপ্লিট করতে পারবেন। তো বিষয়টা এরকম যে আপনার দ্রুত পার্ট 1 পাশ করতে হবে। তাহলে আপনি ডিসিশন নিয়েছেন, উইথ প্রপার ডেডিকেশন রাখতে হবে, সাথে কোনো রকমের মোটিভেশন আপনি নেবেন না, আপনি যেই ডিসিশন নিয়েছেন সেটাতে আপনাকে অটল থাকতে হবে, এবং আপনাকে মেনেই নিতে হবে যে আপনি একজন গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান হতে চাচ্ছেন, এবং এই কারণে আপনাকে লাইফে বিভিন্ন স্যাক্রিফাইসেস মেক করতে হতে পারে। মেন্টালি স্ট্রং থাকবে, ওকে। প্রত্যেকটা সাবজেক্টই কঠিন, প্রত্যেকটা সাবজেক্টে ডক্টররা স্ট্রাগল করে, সো এমন কোনো বিষয় না যে ওই সাবজেক্টে অনেক আরাম, ওই সাবজেক্টে কষ্ট বেশি, এরকম না। সব সাবজেক্টেই সমান ইম্পর্টেন্ট, এবং সব সাবজেক্টের ডক্টররা কিন্তু সমানভাবে রিকগনাইজড। তো আপনি আপনার ফিল্ডে শাইন করবেন, এটাই হচ্ছে কথা। তাহলে ডিসিশন নেওয়া শেষ হয়ে গেলে চলে আসলেন, পার্টগুলা জানলেন, এরপরে সিলেবাসটা বললাম আমি আপনাকে, 210 পেলে আপনি পাশ করছেন। এরপরে আপনি দেখেন আপনাদের ব্রাঞ্চেস কি আছে আমাদের এফসিপিএস এ। এফসিপিএস এ আমাদের ব্রাঞ্চ আছে 3টা। আমাদের সরি, নতুন করে একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, যেটা কিনা খুব পপুলার একটা ব্রাঞ্চ। সেটা কিন্তু এখন এই যে ফিস্টুলা, ভিভিএফ, এগুলো এখানে অপারেশন করা হয়। তো টিয়ার, পেরিনিয়ামের যে বিভিন্ন অপারেশন এখানে করা হচ্ছে। তো মাদার অবস গাইনি, যেটা হচ্ছে একদম বেসিক মাদার। আর আরো ব্রাঞ্চ আপনি দেখতে পাচ্ছেন ফিটো ম্যাটারনাল, তাছাড়া আছে ইনফার্টিলিটি, আমাদের খুবই প্রিয় ইনফার্টিলিটি। এছাড়া অনকোলজি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, মেইনলি আমাদের এই কয়টা ব্রাঞ্চই এফসিপিএস এ আছে। এখন আপনারা সচরাচর আমাকে কোয়েশ্চেন করেন বা বিভিন্ন মেন্টরদেরকে করেন যে আপু আমি তো ফিটোতে যাব, তাহলে কি আমার পড়া আলাদা, ফিটোর কি কোনো বই আছে কিনা? না, আপনি গাইনিতে যেই ব্রাঞ্চে পরীক্ষা দেন আপু, আপনি মাদারে দেন, আপনি ফিটোতে দেন, আপনি অনকোতে দেন, আপনি ইনফার্টিলিটিতে দেন, বা ফিমেল পেলভিকে দেন আপু, আপনার পড়া একই।
ঠিক আছে, এখানে কোনো আলাদা পড়া নাই, কোয়েশ্চেন কোনো আলাদা হয় না, ঠিক আছে। গাইনি মানে আপনার ওই সেম প্রশ্নেই পরীক্ষা হবে এবং পড়াটা মোটামুটি সেম, আপনাকে জাস্ট পাস করতে হবে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এই হলো কথা। এগুলো হচ্ছে আমাদের ব্রাঞ্চ। এখন আমরা ব্রাঞ্চ পড়লাম, সবকিছুই দেখলাম, দেখার পরে এখন আমাদের পরবর্তী, এখন আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে যে ব্রাঞ্চের আগে আমাদের মাথায় আসতেছে যে আমরা এখন পড়াশোনা স্টার্ট করলাম, পড়াশোনা যে স্টার্ট করলাম তাহলে আমাদের পাশের কি অবস্থা, পাশ কি আমরা করতে পারবো কিনা। দাঁড়ান এক মিনিট। আচ্ছা, ব্রাঞ্চের পরে আমরা চলে আসতেছি যে পাশ রেট ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি ইনস্টিটিউট ইনস্টিটিউট ভ্যারি করবে, কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার টোটালি ডিপেন্ডস অন ইউর ইনস্টিটিউট। আর হচ্ছে আপনি কোন ইনস্টিটিউটে কাজ করছেন সেই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, এগুলা কিন্তু পার্ট 1 পাস করার পরবর্তী বিষয়। তো এটা নিয়ে আসলে আমরা অতটা চিন্তিত না। তো যারা মনে করছেন যে এফসিপিএস আর রেসিডেন্সি দুইটা একসাথে দিতে পারেন কিনা, তাদের ক্ষেত্রে কম্বাইন কিছু প্রিপারেশনের টিপস আছে, তবে আজকে আমরা শুধুমাত্র এফসিপিএস নিয়ে কথা বলছি, তাই আমরা আসলে এটা নিয়ে এত কথা বলবো না। তবে এই দুইটা পরীক্ষা অনেকটা সেমই, খালি পার্থক্য আপনার কিছু এক্সাম সিস্টেম আর কোর্স, কোর্স দুটারই 5 বছর, সো অনেকটা সেমই, কিন্তু একটু পার্থক্য আছে, সেটা আমরা কম্বাইন্ড প্রিপারেশন সেশনে পরে আলোচনা করব। তবে যেহেতু আমরা এফসিপিএস দিচ্ছি, তো এফসিপিএস নিয়েই কথা। তো এফসিপিএস এর সিলেবাস জানলেন, এফসিপিএস এর মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝলেন, 75টা এমসিকিউ এবং 75টা এসবি আপনাকে পড়তে হবে, ডিসিশন নিতে হবে, জেনেসিসে জয়েন করতে হবে, প্রথমে বেসিক ভালো করে পড়তে হবে, তারপর ক্লিনিক্যালটা ভালো করে জানতে হবে। তাহলে কিন্তু আপনার পার্ট 1 ইনশাল্লাহ পাশ হয়ে গেলে বিসিপিএস এর নির্ধারিত ইনস্টিটিউটে আপনি ঢুকে যাচ্ছেন। ঢুকে যাওয়ার পরে প্রতি 5 বছর আপনি ট্রেনিং করছেন, মাঝে একটা মিড টার্ম দিচ্ছেন, পাশ করছেন ইনশাল্লাহ, তারপরে বাকি 3 বছরের ট্রেনিং স্টার্ট করছেন। তো অনেক বড় একটা যাত্রা আসলে, কিছু করার নেই, আমাদের বাংলাদেশে ডাক্তারদের এই পোস্ট গ্রাজুয়েশন করাই লাগে, এবং এখন তো মানুষ একটা দুইটার বেশি করছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা তো পার্ট 1 পরীক্ষার সবকিছুই জানলাম, কিন্তু এখন আমরা পড়বো কোথা থেকে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি বেসিকের জন্য এখন বেসিক বই আপনি আর খুলেন না। কারণ আপনারা এখন যদি মোটা মোটা পুরানো বই বের করেন, দত্ত আমাদের দত্ত আছে, অ্যানাটমিতে বিডি চৌরাশিয়ার বই আছে, আপনাদের গ্যানন গাইটন আছে, এগুলা যদি খুলে বসেন, যদি আপনাদের এটা খুললে ভালো লাগে বা এটার উপর আপনাদের একটা ভালো দক্ষতা থেকে থাকে, তবেই কেবলমাত্র আপনি বেসিকের বই পড়বেন। আদারওয়াইজ আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে বেসিকের বই পড়ার কোনো দরকার নেই। আমাদের জেনেসিসে আপনাদের বেসিক মেন্টররা যা বলবে, বেসিকে যে ক্লাসগুলো হয় যেটা যথেষ্ট এনরিচ ক্লাস, এবং যে শিটগুলো আপনি দেখবেন এমনি মোটা মোটা শিট, এখানে এই শিট যদি আপনি পড়েন আপনার বেসিকের কোনো বই লাগবে না। আপনি তাহলে মেইন বই কোনটা পড়বেন? আপনি মেইন বই পড়বেন হচ্ছে দত্ত, এবং দত্তের অবস দত্ত, যেটা অবস দত্ত 10th এডিশন এবং গাইনি দত্ত 9th এডিশন নতুন বই এসেছে, এই বই দুইটা আপনি পারচেস করবেন এবং খুব সুন করে ফেলবেন এই নতুন এডিশন। তারপর আপনি ক্লাসে জেনেসিসে যখন ঢুকবেন তখন আমরা আপনাদেরকে বেসিক আর গাইনির যে স্পেশাল শিটগুলো দিব, প্রোভাইড করব, সেই শিট যদি পড়েন বেসিকের জন্য, এটা আপু বা ভাইয়া আপনাদের জন্য মোর দেন এনাফ। কারণ আপনি যখন বেসিক ক্লাসগুলো করবেন আপনি দেখবেন ক্লাসগুলো কতটা এনরিচড এবং কতটা হচ্ছে আহ নলেজেবল। তো আপনার এরপরও কিন্তু আবার বেসিকের বই পড়ার কোনো দরকার নাই। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি হচ্ছে এসবিএ পার্লের বইটা আপনি অবশ্যই, এটা মাস্ট আপনি পারচেস করবেন, এটা আপনাকে কিনতেই হবে, নতুন এডিশন এসেছে। এছাড়া লাস্ট আওয়ার এটা অপশনাল, এটা আপনি রেসিডেন্সি যদি দিতে চান সেটা নিতে পারেন, তবে আপনি এসবিএ পার্লটা নিলেই কিন্তু আপনার জন্য প্রিপারেশন দেখেন হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বললাম, মেন বই আপনি কিনবেন দত্ত, আর তাছাড়া জেনেসিস থেকে আমরা যে শীট দিব সেটা আপনার বেসিক আর ক্লিনিক্যালের জন্য যথেষ্ট, তবে শুরুতে আপনাকে দত্তটা রাখতে হবে। দত্তটা কেন রাখবেন? কারণ দত্ত যদি আপনি রাখেন তাহলে আপনার কনফিডেন্স লেভেল বুস্ট আপ হবে। আমরা চাই আপনার কনফিডেন্স লেভেল বুস্ট আপ হোক, আমরা আপনাদেরকে শুরুতে বেশি বেশি পড়ায় পড়ায় শেষের দিকে গিয়ে আপনাদের পড়াটা কনসাইজ করে দিব, ওয়ার্কশপ নিব, ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স ক্লাস নিব, পড়া কমাই দিব। তখন আপনারা লাস্টের 1 মাস শুধু শীট পড়বেন। তবে শুরুটা আপনাকে দত্ত দিয়ে করতে হবে, আর বেসিকের জন্য আপনার বেসিক শীট ছাড়া আর কিছু পড়তে হবে না। আর সাথে আপনাকে অবশ্যই এসবিএ পার্ল বইটা পারচেস করতে হবে। এই বইটা নতুন এডিশন অলরেডি চলে আসছে, এই সেশনে আপনার স্টুডেন্টরা কিনে ফেলছে, আপনারা নেক্সট সেশনের জন্য এটা অবশ্যই পারচেস করবেন। আচ্ছা,
এখন আপনি দেখেন আমাদের এফসিপিএস এ কি টাইপের কোয়েশ্চেন হয়। আমি জাস্ট আপনাদের একটা ডেমো কোয়েশ্চেনের একটা ইয়ে দেখাচ্ছি, যে কিছু প্রশ্ন আপনার ডিরেক্ট চলে আসে। যেমন এই যে কোন কোন ফ্যাক্টর ইজ রেসপন্সিবল ফর আনচেঞ্জ কার্ডিয়াক আউটপুট, এই যে এটা একটা বক্স থেকে চলে আসছে ক্যাননের, এরকম ডিরেক্ট প্রশ্ন আসে। এরপরে আসেন ক্লিনিক্যাল সিনারিও। ধরেন এরকম প্রশ্ন যে 28 years old woman has come to you with the complaint of dysmenorrhea, এই যে ডিসমেনোরিয়ার কমপ্লেন, এবং শি হ্যাজ আ হিস্ট্রি অফ প্রাইমারি সাবফার্টিলিটি, তাহলে আপনার ডায়াগনোসিস কি? এই যে কোয়েশ্চেনটা আপনাকে বললাম, এটা হচ্ছে ক্লিনিক্যাল সিনারিও বেসড কোয়েশ্চেন। তো সিনারিও বেসড কোয়েশ্চেন গুলা এরকম করে আসে যে আপনাকে ডায়াগনোসিস জানতে চাওয়া হয়। তো আহ, এগুলা হচ্ছে একটা পেশেন্টের সিনারিও, যেমন 34 উইকস জেস্টেশনাল এইজ একটা ওমেন, বা 34 উইকস প্রেগনেন্সি হ্যাজ কাম টু উইথ দ্য কমপ্লেন অফ নিউনেটাল নিউনেটাল অ্যানিমিয়া, বা আপনার হচ্ছে জন্ডিস, হ্যাঁ, এরকম কিছু থাকে যে মায়ের আরএইচ নেগেটিভ। তো এরকম অনেক সিনারিও থাকে যেটা আনসার আপনাকে বের করতে হবে, এটাকে বলে ক্লিনিক্যাল সিনারিও বেসড কোয়েশ্চেন। বেসিক কোয়েশ্চেন হচ্ছে ডিরেক্ট আপনার বেসিক থেকে যেগুলো আসে, মানে এগুলা ক্লিনিক্যালের সাথে রিলেটেড না, বাট বেসিকে আছে, বেসিক থেকে চলে আসে। বললামই তো আপনাদের 40 to 45% বেসিক কোয়েশ্চেন আপনি পাবেন। এরপরে আসেন বায়াসড কোয়েশ্চেন। বায়াসড কোয়েশ্চেন কিন্তু সাধারণত আসে দুইটা কি তিনটা, এরকম যে আপনার অনেক বড় একটা সিনারিও দিয়েছে, কিন্তু যেটা জানতে চেয়েছে সেটা কিন্তু আপনার সিনারিওর সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট আপনাকে একটু নার্ভাস করে দেওয়ার জন্য কোয়েশ্চেনটা করেছে। তো এই ধরনের কোয়েশ্চেন আপনি পাবেন। তো এটা দেখে নার্ভাস হওয়ার কোনো বিষয় নেই, আপনারা কিন্তু খুব ইজিলি এফসিপিএস পার্ট 1 কোয়ালিফাই করতে পারেন, যদি আপনারা আমাদের গাইডলাইন ফলো করেন, এবং আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, আমি জেনেসিস এর সাথে থাকবো এবং এর সাথেই আমার সাফল্য আসবে ইনশাল্লাহ, তাহলে কিন্তু আপনারা আমাদেরকে ইজিলি জয়েন করতে পারেন। তো দেখেন অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা কি এফসিপিএস এর। অবশ্যই আমি সুবিধা অসুবিধা দুটোই বলবো। সুবিধা হচ্ছে আপনি আহ একই ইউনিটে থাকছেন 5 বছর। 5 বছর একই ইউনিটে থাকলে আপনার সবার সাথে সম্পর্ক ভালো হবে, দাদু খালাদের সাথে সম্পর্ক ভালো হবে, হ্যাঁ, আপনার সিনিয়র ম্যাডামদের সাথে সম্পর্ক ভালো হবে, আপনি কেস বেশি পাবেন, বা আপনার এক সময় গিয়ে অনেক বেশি দক্ষতা চলে আসবে। আর আপনাদের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এক্সসিপিএস এ সাধারণত ওই যে আমরা যেমন রেসিডেন্সিতে বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা দেই, ব্লক এন্ডিং হয়, ব্লক ফাইনাল হয়, সে পরীক্ষাটা আপনি যেহেতু পার্ট 1 পাবেন না, তো আপনার পড়াশোনার ফ্লোটা কিন্তু অনেকটা কমে যায়। তো যাই হোক, আমরা আগে ঢুকি, তারপর না হয় পড়াশোনার কথা চিন্তা করবো। তো এই হলো আমাদের মোটামুটি এফসিপিএস। আরেকটা জিনিস এফসিপিএস এর ভালো, যে এটা খুব ফ্লেক্সিবল একটা কোর্স। যেমন আপনার তো 6 মাস পর পর প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হয়, তো আপনি কিন্তু 6 মাস পর চাইলে, ধরেন আপনার বাচ্চা হলো, আপনি 6 মাস স্টপ রাখতে পারেন, যেটা কিনা আপনার রেসিডেন্সিতে হয় না। রেসিডেন্সিতে ব্লক মিস যায়, সেশন মিস যায়, কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে মানে এই ইনস্টিটিউশন চেঞ্জও করতে পারবেন, আবার আপনি হচ্ছে চাইলেই 6 মাস বা 1 বছর গ্যাপ দিয়ে আবার শুরু করতে পারেন। এটা এফসিপিএস এর খুব ফ্লেক্সিবিলিটি এবং ইলাস্টিসিটি একটা বিষয়। আচ্ছা, তারপরে এই হচ্ছে আমাদের এফসিপিএস এর ডিসঅ্যাডভান্টেজটা। তো আমি বললাম যে আমাদের একটু একাডেমিক কম হয়, তবে আপনারা যে ইনস্টিটিউশন থাকবে, যদি বড় ম্যাডামদেরকে বলেন, মর্নিং সেশন খুবই ইফেক্টিভ হয়, তো মর্নিং সেশনেও কিন্তু চাইলে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে আমাদের ওভারঅল এফসিপিএস এর জার্নিটা তাহলে এরকমই হওয়া উচিত। প্রথমে আপনাকে ডেডিকেশন দিয়ে ডিসিশনটা নিতে হবে, এবং ডিসিশনের পরে আপনাদের যেটা করতে হবে, আপনার পরবর্তীতে মোটিভেশন হওয়া যাবে না, আপনি কোনো কিছুতে বায়াসড হতে পারবেন না। উইথ প্রপার ডেডিকেশন, উইদাউট জব, বাসায় থেকে স্যাক্রিফাইস করে 6টা মাস আপু নিজেকে দেন, এই 6 মাস আপনাকে সারা জীবন সাপোর্ট করবে। আমি বললাম, আপনি আমার কথা লিখে রাখেন, এই 6 মাস আপনাকে এত এত এনরিচ করবে। আপনি এই যে বেসিকটা আপনার নিজেকে এতটাই বেশি প্রিপেয়ার করবেন, এই 6 মাসে দেখবেন আপনার সব পরীক্ষাতে চান্স হচ্ছে। ডিজিও, রেসিডেন্সি, এফসিপিএস পার্ট 1, এমআরসিওজি, এএমসি, যাই দেন আপনার ইনশাল্লাহ হবে। কারণ আপনি 6 মাস টানা পড়বেন, এবং এখানে যদি মনে করেন যে আমি টাকাও ইনকাম করব, তাহলে কিন্তু বিষয়টা হবে না। এটা কিন্তু তাহলে আপনাদের জন্য খুবই একটা আনফরচুনেট বিষয় হয়ে যাবে, যে খালি আপনার কোচিং এ যাওয়া আসা করবেন, পড়াশোনা কিন্তু হবে না। কারণ পোস্ট গ্রাজুয়েশন কিন্তু না পড়লে আপনার হবে না। এখানে যারা বলে যে আমার আহ, না পড়েই হয়ে গেছে, 15 দিন পড়ছি বা 1 মাস পড়ছি, তাদের কথা শুনবেন না, তারা খুবই ডেঞ্জারাস। বিকজ আপনাকে ডিমোটিভেটেড করবে এবং আপনি আপসেট হয়ে যাবেন।
কেউই না পড়ে পোস্ট গ্রাজুয়েশনে পাশ করে না। সে অবশ্যই পড়েছে এবং সে ভালো মতো পড়েছে। যে ভালো মতো পড়বে তারই পোস্ট গ্রাজুয়েশন হবে। সো পোস্ট গ্রাজুয়েশনে পাশ করতে গেলে অবশ্যই আপনাকে পড়তে হবে। তাহলে এখন কথা হচ্ছে, 1 নাম্বার, আপনাকে ডিসিশন নিয়ে নিতে হবে যে আপনি অবস্কায় নিতে আসবেন। 2 নাম্বার, আপনি বায়াসড হবেন না, আপনি এটাতেই ডেডিকেশন থাকবে, ডেডিকেটেড থেকে আপনি পরীক্ষা দিবেন। 3 নাম্বার, আপনি টার্গেট করছেন জানুয়ারি 26। 4 নাম্বার, আপনি জব টব সব কিছু বাদ দিয়ে আপনি বাসায় 6 মাস পড়বেন, এরকম ডিসিশন নেবেন। এবং টানা পড়বেন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন, শুধুমাত্র 6 মাস নিজেকে দিবেন। জানুয়ারি 26-এর পরীক্ষাতে আপনাকে এক চান্সে পাশ করতে হবে। 5 নাম্বার, আপনি যদি জেনেসিস এ জয়েন করতে চান, জেনেসিস এ আমাদের সাথে জয়েন করার পরে আপনার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যা যা বলবো আপনার সেটাকে ফলো করতে হবে, গাইডলাইন ফলো করতে হবে। যে কোনো প্রবলেম আপনারা আমাদেরকে বলবেন, আমরা সেটা সলভ করার ট্রাই করব। তবে আপনাকে যেটা করতে হবে, আমাদের গাইডলাইন ফলো করতে হবে উইথ প্রপার ডেডিকেশন এন্ড আপনাদের পেশেন্স থাকতে হবে। এই ধৈর্য সহকারে 6 মাস কষ্ট করবেন, দেখবেন যে আপনাদের অবশ্যই অবশ্যই সাকসেস আসবে এবং আপনাদের 5 বছরের ট্রেনিং স্টার্ট হয়ে যাবে। এটা আর দেরি হবে না। তো বিষয়টা হচ্ছে, যেটা করতেই হবে সেটা আগে করাই ভালো। আমি জানি আপনাদের সামনে বিসিএস পরীক্ষা আছে, আপনারা বুঝতেছেন না কি করবেন। বিসিএস টা তো এই জুলাইতেই হয়ে যাবে, জুলাই পরীক্ষাটা দেন। তারপরেই কিন্তু আপনাদের হচ্ছে মাথার মধ্যে সেট করতে হবে যে আমাদের জানুয়ারি 26 টার্গেট করতে হবে। আমরা যে কোনো ভাবে, আপনি বিসিএস এই যান বা নন বিসিএস বা প্রাইভেট যাই যান, পোস্ট গ্রাজুয়েশন আপনাকে করতেই হবে। তাই পোস্ট গ্রাজুয়েশন যেখানে করতেই হবে সেখানে আগে করাই ভালো। তাই পড়াশোনা স্টার্ট করে ফেলেন। অবশ্যই ডিসিশন নিতে দেরি করবেন না, তাহলে কিন্তু ওভারঅল আপনার ক্যারিয়ারটাই লেট হবে। আর এইজ হয়ে গেলে দেখা যায় যে পড়াশোনা করতে আর ইচ্ছা করে না। আর যাদের গ্যাপ হয়ে গেছে তাদেরকে বলবো, যেহেতু আপু আপনাদের একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা নিয়ে চিন্তা করে আর সময় নষ্ট করবেন না। এখনই ডিসিশন নেন যে আমি গাইনি অফিসের পার্ট 1 দিব জানুয়ারি 26-এ, এবং আজকেই আপনি জেনেসিস এর সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের দায়িত্ব নিব এবং আপনাদের দায়িত্ব আমাদের। এবং এই গাইডলাইন যেগুলো আমরা আপনাদেরকে দিব, যেভাবে ক্লাসগুলো সাজানো হবে সেই ক্লাসগুলো সেভাবে করবেন এবং সাথে সাথে পরীক্ষাগুলো ঠিক মতো দিবেন। ক্লাস করবেন, পড়বেন, পরীক্ষা দিবেন, বাকিটা আপনি পরে দেখেন। হ্যাঁ, আমি ওটা পড়েছিলাম, আমার ওটা মনে নেই। আমি পড়েছি কিন্তু আমার কিছু মনে থাকছে না, মনে থাকা না থাকা এটা পরের বিষয়। পড়েছেন কিনা, পরীক্ষা দিয়েছেন কিনা সেটা দেখবেন। ঠিক আছে, এভাবে এটাকে বলছি আমি প্রপার ডেডিকেশন। আপনি আগান, আমাদের গাইডলাইন ফলো করেন, শেষের দিকে আমরা পড়া ছোট করে দিব, অল্প করে দিব, দেখবেন ইনশাল্লাহ জানুয়ারি 26-এ পরীক্ষায় হয়ে গেছে। তো এই ছিল আমার ছোট্ট একটা প্রেজেন্টেশন। আমার আপনাদের জন্য আমার যে সাজেশনটা ছিল যে আমরা আসলে রোড টু এফসিপিএস কিভাবে করতে পারি। আমরা রোড টু এফসিপিএস আজকেই ডিসিশন নিব, আমরা এফসিপিএস গাইনি অপসে যাব এবং আজকেই আমরা হচ্ছে আহ পরবর্তীর জন্য প্রিপারেশন নিব এবং অপস গাইনিতে আমরা ক্যারিয়ার করব। জানুয়ারি 26-এ আমরা ডিসিশন নিচ্ছি যে জানুয়ারি 26-এ পরীক্ষাটা আমরা অ্যাটেন্ড করব, সেই অনুযায়ী আমরা ক্লাসগুলা করব এবং পরীক্ষাগুলা দিব। এটাই হচ্ছে প্রপার ডেডিকেশনের সাথে আপনাদেরকে আগানো। তো আশা করি আপনাদের সেশনটা খুব ফ্রুটফুল হয়েছে। তো যদি একজনেরও হেল্প হয় সেটাতে আমি সাকসেসফুল জানি। পরীক্ষার সামনে বিসিএস, বিসিএস এর সাথে সাথে পোস্ট গ্রাজুয়েশনটাও জরুরি। বিসিএস কিন্তু একটা জব, বিসিএস আপনাদের আহ, দেখা যাবে পোস্ট গ্রাজুয়েশন না হলে কিন্তু আপনার প্রমোশনও হবে না। তো আপনার পোস্ট গ্রাজুয়েশন করতেই হবে। তো ডিসিশনটা নিতে দেরি করেন না, ডিসিশন নিতে দেরি করলে আপনাদের কিন্তু ক্যারিয়ারে দেরি হয়ে যাবে। তো এই বলে আমি আসলে আজকের সেশনটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।